ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে। তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে ঠেকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের জান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে, হাসিনার মতো কি আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্সকে অন্য পথে পরিচালনা করবেন না, কি বুঝাইতে চাইলেন আপনি? ক্ষমতা দখল করবেন, দখল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশাররফের সাথে খারাপ হবে। সেই ভবিষ্যৎবাণী ছাত্র জনতার পক্ষ থেকে কয়ে দিলাম। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বারোয়ানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে। তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে ঠেকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের জান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে, হাসিনার মতো কি পালিয়ে যাবে? এই ধরনের কোনো কিছু হু নোস। ওই 26 জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই? এই 626 জন বাংলাদেশের থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করা হয় না। ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না, যে বিএনপির 7 থেকে 10 জন আমি ভারতীয় কুত্তা, ভারতীয় কুত্তা, আপনারা রাইট শুনেছেন, ভারতীয় সুবিধাভোগী কুত্তা, নারী কুত্তা এই হারামজাদাদের বাসায় আছে। আমরা শুধু ক্যান্টনমেন্টে 626 জন মানুষ ছিল, 626 জন অপরাধী ওখানে ছিল এবং স্বৈরাচারের দোসররা ওখানে ছিল, এটাই না, শুধু বাংলাদেশে এখনো অনেক গুম, খুন, ধর্ষণ এবং বিভিন্ন দাগী অপরাধীরা বাংলাদেশী আছে। অনেকরা পালিয়ে গেছে, তাদের থ্যাঙ্কস টু জেনারেল ওয়াকারুজ্জামান, উনি তাদেরকে পার করে দিয়েছেন। এবং এর বাইরেও বাংলাদেশে এই মুহূর্তে যেসব অপরাধীরা রয়েছে এই অপরাধীরা কেন গ্রেফতার হচ্ছে না, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন এই অপরাধীদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না। আজকের এই বিষয়টা কেন জরুরি একটা কারণে, এই অপরাধীদেরকে গ্রেফতার না করার জন্য এবং এই অপরাধীরা সেনা তত্ত্বাবধানে ক্যান্টনমেন্টে এবং অন্য আরেকটা জায়গায় পালিয়ে থাকার জন্য সেখানে বসে তারা অপরাধকে অর্গানাইজ করছে, যে কোনো একটা খুনকে অর্গানাইজ করছে, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করছে। নির্ভয়ে তারা হাসিনা শেখের সাথে যোগাযোগ করছে, নির্ভয়ে রয়ের সাথে তাদের যোগাযোগ করছে, তারা আলাপ আলোচনা করছে, মিটিং করছে, সাংবাদিকদের ডাকছে। কেন জানেন? তাদের কোনো ভয় নাই। ভয় না, এর পিছনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের পিছনে একটা ছায়া সরকার গঠন করে ওয়াকারুজ্জামান ওটা চালাচ্ছে এবং সেখানে সে সর্বোচ্চ ক্ষমতা ধরে রেখে জনগণের চোখে তুলে দিচ্ছে। দর্শক বৃন্দ, আমি গত শোতে আপনাদেরকে বলেছি যে ওয়াকারুজ্জামান একটা কাজ করেছে। শিরিন শারমিন আগের অবৈধ যে পার্লামেন্টারি স্পিকার ছিল তাকে তার হেফাজতে রেখেছে, একেবারে রীতিমতো রক্ষিতার মতো করে রেখেছে। কেমন রক্ষিতার মতো করে রেখেছে? শিরিন শারমিনের তার তো কোনো আকল, জ্ঞান, বোধ, শোধ, দেশপ্রেম, চরিত্র, নীতিকথা এগুলো কোনো কিছু শিরিন শারমিনের নাই। জাস্ট হাবড়া ধ্বংসী এক বুড়ি প্রস্টিটিউট। সে নিজের স্বার্থ, পরিবারের স্বার্থ, আওয়ামী লীগের স্বার্থ, সর্বাগ্রে ভারতের স্বার্থ রক্ষায় একেবারে জান, পাগল, পরাণ সব উজাড় করে দেওয়া এক চাকরানি শিরিন শারমিন। গলার মধ্যে ভারতীয় পতাকা লাগায় এবং ভারতের কল্যাণে করে না এমন কোনো কাজ নাই। ওই শিরিন শারমিনকে ওয়াকার তার তত্ত্বাবধানে রেখেছে। তত্ত্বাবধানে রেখে একটা জিনিস তারা মেকশিওর করেছে যে শিরিন শারমিন যদি বাংলাদেশের পরিস্থিতি এমনই একটা পজিশনে গিয়ে ঠেকে যে ওয়াকারুজ্জামান ভারতের নির্দেশে নিজের জান বাঁচানোর জন্য কোন একটা কাজ সে করবে, হাসিনার মতো কি পালিয়ে যাবে? এই ধরনের কোনো কিছু হু নোস। আপনারা একা একা চিন্তা করে দেখেন, ওয়াকারুজ্জামানের চাকরি আরো 2 বছর আছে, 2 বছর বা তার একটু বেশি আছে। ওয়াকারুজ্জামান এই মুহূর্তে চিন্তা করছে তার চাকরি বাঁচানো। ওয়াকারুজ্জামান চেষ্টা করছে তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে কর্মরত, তাকে ওখানে সেফ রাখা, তার 2টা মেয়ে, তাদের ভবিষ্যৎ, এবং সর্বাগ্রে সে চিন্তা করছে তার অবস্থা কি মইনের মতো হবে, তার অবস্থা কি এরশাদের মতো হবে। খুব কঠিন একটা সময়, তার ভিতরে সে রাওয়া ক্লাবে দাঁড়িয়ে
আপনাদের সামনে চিল্লাইয়া আঙ্গুল জাগায়া জাগায়া হুঁশিয়ার করে কথাবার্তা বলবে, কিন্তু সে একবারও বলে নাই ওই 26 জন অপরাধীদেরকে নিয়ে বলে নাই। এই 626 জন বাংলাদেশে থেকে তাদের লিস্ট এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে দেওয়া হয় না এবং তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করা হয় না। এবং এই 626 জন একেবারে এমন কোন জায়গায়, দর্শক বিন্দু আজকের কিছু কথা না বললেই নয়, সে কথাটা কি শুধু সেনা প্রধান না, সেনা প্রধান এই সাহস কোথায় পাচ্ছে? সেনা প্রধানের পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার পিছনে সাহস যোগাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন আমার তথ্য অনুযায়ী, পুলিশের তথ্য অনুযায়ী, র্যাবের তথ্য অনুযায়ী, সিআইডির তথ্য অনুযায়ী, মিলিটারির তথ্য অনুযায়ী বঙ্গভবন তাদের জন্য স্যাক্রেড প্লেস। কিন্তু বঙ্গভবনে বেশ কিছু লোকজনের আনাগোনার জন্য ওয়াকার একটু কৌশল অবলম্বন করেছে। ওয়াকার কি করেছে? কিছু লোককে প্রায় এখানে ওখানে নেওয়া করে, যেই জায়গাটা উনি সেফ মনে করেছে ওটা হচ্ছে বঙ্গভবন। বঙ্গভবন হচ্ছে অপরাধীদের এক অভয়ারণ্য। ওখানে চুপ্পু আছে, চুপ্পুর সাথে যদি মাঝে মাঝে শারমিন শিরিনকে ওখানে পাঠায়, হাসিনার সাথে যোগাযোগটা ঠিক মতো হয়। এবং ওয়াকার জানে যে বঙ্গভবনে ওখানে একটা ইমিউনিটি আছে, ওখানে পুলিশ শেড হবে না, সে ওটা করে। দর্শক বিন্দু আমি ওখানে যাব না, কারণ এই বিষয়টা নিয়ে আমি অলরেডি কথা বলেছি। কিন্তু আমার কথা হচ্ছে একটা, এর বাইরে ওয়াকার কিছু কাজ করেছে। বিএনপির টপ মোস্ট কিছু নেতা তাদের বাসায় অনেককে আশ্রয় দিয়েছে। আপনি জানলে কোনোদিন অবাক হয়েন না। ওয়াকার যাদের সাথে কোঅর্ডিনেট করে এই কাজগুলো করছে তারা আর কেউ না, যে বিএনপির 7 থেকে 10 জন আমি ভারতীয় কুত্তা, ভারতীয় কুত্তা, আপনারা রাইট শুনেছেন, ভারতীয় সুবিধাবাদী কুত্তা, নারী কুত্তা এই হারামজাদাদের বাসায় আছে। আপনারা মোটেও অবাক হবেন না। এবং এই কুত্তাগুলো কারা? মুজিবের নাম ধরে যে কান্দে, মুজিবের নাম ধরে কান্দা এক শুয়ারের বাচ্চার নাম আপনারা জানেন না, কথায় কথায় কান্দে মুজিবের জন্য, তার নাকি কলজা বাইরে যায়, মুজিব হইছিল, মুজিব নাকি তার মুজিব প্রীতি। আমার খুব খারাপ লেগেছে যখন আমি দেখেছি বিজয় সরণির সামনে শেখ মুজিবুর রহমানের যে মূর্তিটা ছিল, দেখি অসংখ্য মানুষ সেই মূর্তিকে দড়ি বেঁধে টেনে হিঁচড়ে ফেলে দিচ্ছে। উনি খুব বড় নেতা ছিলেন মুজিব শেখ, কিন্তু এই মির্জা ফখরুলকে কেউ জিজ্ঞাসা করে না। এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম ক্রস ফায়ার শুরু হয়েছে। এই মুজিব শেখের তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথম রাজনীতিবিদদের উপরে স্ট্রিম রোলার চালানো হয়েছে। এই মুজিব শেখের আমলে প্রত্যেকটা রাজনৈতিক দলকে বন্ধ করে নিষিদ্ধ করা হয়েছে, পত্রিকাগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। মুজিব বাহিনী তৈরি করেছে, প্যারালা রক্ষী বাহিনী তৈরি করেছে, সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে। আজকে মির্জা ফখরুলের খুব খারাপ লাগে। এবং বিএনপি নির্লজ্জ নেতাদের কাজ কারবার আপনারা যদি দেখেন, কখনো কখনো বলবেন আর দের রিয়াল। সেনা প্রধান ক্যান্টনমেন্টের ভিতরে লোকজনদেরকে লুকিয়ে রাখে, বঙ্গভবনে অপরাধীদেরকে লুকিয়ে রাখে, তাইলে বাংলাদেশের অপরাধ বাড়বে না কেন? আমাকে বলেন, বাংলাদেশে কেন অপরাধ বাড়বে না? আপনারা বারবার বলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম কার বাল ছিঁড়তেছে, কেন অপরাধীদের গ্রেফতার করা হয় না? কেন বাংলাদেশ বিকাম, ঢাকা মহানগরী বিকাম ওয়ান অফ দ্য ক্রাইম স্পট হবে না কেন? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সঠিকভাবে ভদ্রভাবে চেষ্টা করছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, ওকে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করো। কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটা করবে না এবং করতে দিবে না, এবং এটার সাথে কোঅপারেট করবে না। ওখানে গিয়ে মন্তব্য করেছে, রাওয়ায় মন্তব্য করেছে আপনারা নিজেদের এই ভুল বোঝাবুঝি থাকলে মারামারি করলেই হবে, সেই হবে। কিন্তু কুত্তার বাচ্চা একবারও বলে না 626 জন অপরাধীকে সে নিজে আশ্রয় দিয়েছে, অন্যায়কে আশ্রয় দিয়েছে, অপরাধীদেরকে আশ্রয় দিয়েছে, খুনিদেরকে আশ্রয় দিয়েছে, ধর্ষকদের আশ্রয় দিয়েছে, দুর্নীতিগ্রস্তদেরকে আশ্রয় দিয়েছে। নিজে অপরাধীদেরকে আশ্রয় দিয়ে সে বলে আপনাদের অপরাধ বন্ধ করতে হবে। নিজে খুনিদেরকে আশ্রয় দিয়ে, খুনিদেরকে প্রশ্রয় দিয়ে সে নিজে বলে আপনাদেরকে অন্যায় করা চলবে না, অপরাধ করা চলবে না, অপরাধ বন্ধ করতে হবে। ও নিজে একটা শয়তান জাহাঙ্গীর আলমকে দিয়ে অপারেশন বানিয়েছে, অপারেশন ডেভিল হাউন্ড। আজকে যদি বলে যে সব অপরাধীরা কোথায়, দর্শকবৃন্দ এটার থেকে আর চিন্তা করার কোনো কারণ নেই। অপরাধীরা কোথায়? এই অপরাধীরা বিএনপির
এই ভারতীয় লেংটি পরা কুত্তার বাচ্চাদের বাসায়। এসব অপরাধীরা জেনারেল ওয়াকারের তত্ত্বাবধানে, এসব অপরাধীরা বঙ্গভবনে যারা বসে প্ল্যান করে ঢাকায় কিভাবে অপরাধ কর্ম আকাশচুম্বী করা যায়, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, কিভাবে বদনামের মধ্যে ফেলা যায়, কিভাবে আন্ডারমাইন করা যায়, বঙ্গভবনে বসে প্ল্যান করে, ক্যান্টনমেন্টে বসে প্ল্যান করে, মির্জা ফখরুলের বাসায় প্ল্যান করে, মির্জা আব্বাসের বাসায় প্ল্যান করে, আব্দুল আওয়াল মিন্টুর বাসায় প্ল্যান করে, আমির খসরু মাহমুদের বাসায় প্ল্যান করে, ইকবাল হোসেন টুকুর বাসায় প্ল্যান করে, সামাও পাইকের বাসায় প্ল্যান করে। টার্গেট একটা, ডক্টর ইউনূসকে যে কোনো মূল্যে ডিসক্রেডিট দিয়ে তাকে বাংলাদেশ থেকে তাড়াতে হবে। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ডক্টর ইউনূস কোন ফখরুদ্দিন মঈনুদ্দিন না। ডক্টর মোহাম্মদ ইউনূস বিচারপতি লতিফুর রহমান না, বা অন্য কোন বিচারপতি না, উনি সুরেন্দ্র কুমার সিনহা না। ওই নামটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের সরকারের কোন একটা জায়গায় জড়িত থাকে, তাকে টাচ করার মতো যোগ্যতা ক্ষমতা তোমাদের কারো নাই। লেংটি পরা ভারতীয় শুয়োর তেলা পোকা, তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি। আজকে গতকালকের লেংটি পরা ভারতীয় শুয়োর তাদেরকে দিয়ে বলিয়েছে, এটার সাথেও বিএনপির উইং জড়িত, তারা বলিয়েছে, কি বলেছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিং এ ভারতের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটা কথা বলেছে, খুব তাড়াতাড়ি নির্বাচন দিলে ভারতের সাথে সমগ্র বিষয়ে তাদের যত বিষয়ে সমস্যা রয়েছে সবকিছু নিষ্পত্তি হবে। দর্শকবৃন্দ, এই একটা বিষয় আপনাদেরকে আমি বলি, ভারত কি বলেছে এ কথাকে যদি আমরা গুরুত্ব দেই, আপনাদেরকে আমি বলি, ভারতের আরএসএস এর এই যেসব মন্দির আছে, মন্দিরের পুরোহিতরা কোনো একটা সময় যখন যুবতী বিধবাদের তাদের কাছে নিয়ে যেত, তারা ভগবত গীতা ভগবত ভগবত বলতো আর ওই নববধূকে ধর্ষণ করতো, যাদেরকে সেবাদাসী বানাতো। এখন এই কথাটাকে আমি কেন টানলাম জানেন? একটা কারণ, তারা বলছে, রণধীর জয়সওয়াল বলছে, অন্তর্বর্তীকালীন সরকার যদি একটা নির্বাচন দেয় এবং নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসলে ভারতের সাথে সমগ্র সমস্যাগুলো নিষ্পত্তি হবে। দর্শক, কিন্তু আপনারা একা একা একটু চিন্তা করে দেখেন, গত 53 বছরে বাংলাদেশ কিভাবে আর চেষ্টা করবে এই ভারতের সাথে নত জানু পা চেটে আর কতবার চেষ্টা করবে? আমাকে এই কথাগুলোর জবাব আপনারা কি কেউ জানেন? এর কোনো ব্যাখ্যা আছে? তারা বলছে যে অন্তর্বর্তীকালীন একটা নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দেয়, আর এই বিএনপির হুগলিরা গাবররা এরা যদি সরকার গঠন করে, সবকিছু নাকি নিষ্পত্তি হয়ে যাবে। এটা কে বলে জানেন? মির্জা ফখরুল, মির্জা আব্বাস। এই লেংটি পরা উলঙ্গ হারামজাদা সামাজিক বেশ্যারা বলে সব সমস্যার সমাধান হবে। রণধীর জয়সওয়াল এই কথা বলছে, সব নিষ্পত্তি হয়ে যাবে। আপনারা কি জানেন ওই শুয়োরের বাচ্চা আরো কি বলেছে? বাংলাদেশে নাকি হিন্দুদেরকে উলঙ্গ করে রাস্তায় নামিয়ে ঘুরানো হচ্ছে, তাদেরকে নাকি উলঙ্গ করে তাদের শরীরে পিপিলিকা দিয়ে তাদেরকে লেহন করানো হচ্ছে, তাদেরকে উলঙ্গ করে নাকি কোনো কুকুরের খাঁচায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের সম্পত্তি নাকি বাংলাদেশিরা চেটে চেটে খাচ্ছে। হিন্দু মেয়েদেরকে নাকি স্কুল কলেজ থেকে টেনে হিস্ট্রি নামিয়ে নিচ্ছে। মন্দিরে গিয়ে নাকি তাদের মন্দিরের ওটাকে কি বলে, মূর্তিকে চেটে চেটে ধ্বংস করে দিচ্ছে। আরো শুনবেন, বিয়ে বাড়ির থেকে হিন্দু মেয়েদেরকে জোর করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমি কেন ড্রামেটিক হইতে বলছি আপনারা জানেন, কারণ এগুলো সব মিথ্যা কথা, এগুলো সব মিথ্যা কথা। এই জন্য আমি ড্রামেটিক ওয়েতে আপনাদেরকে বলবো। আপনাদেরকে একটা কথা বলি, আমার কথা, অভিজ্ঞতার কথা। একটা লোক আমার সাথে ইন্টারভিউ করতে আসলো, আজকের কথা না, 95-96 সালের কথা। উনি ডক্টর, উনি আবার এখানকার কোন কলেজের প্রফেসর। উনি বলছে বাংলাদেশে হিন্দু মেয়েরা তো ঘর থেকে বেরোতে পারে না,
কেন হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে কি হয়? হিন্দু মেয়েরা ঘর থেকে বেরোলে রিক্সা থেকে টেনে নামিয়ে তাকে ধর্ষণ করা হয় দিনে দুপুরে জনসমক্ষে। আমি বলছি তাই, তা তো বিশাল কিছু। আমি তার সাথে দর্শকবৃন্দ, আমি গল্প বলছি না, ওই ভিডিও টেপ আমার কাছে আছে। বলছে হিন্দুদের উপরে এত জুলুম করা হয়। আমি বলছি তাই নাকি? তারপরে কন্টিনিউ করেন। তো সব শোনার পরে সবার শেষে আমি তাকে বললাম, বাবু আপনি তো কয়েকদিন আগে বাংলাদেশে গেছিলেন, কেন গেছিলেন? বলছে ভাই, হাসি দিয়ে বলছে, ভাই আমি তো বিয়ে করতে বাংলাদেশে গেছি। তাই বললাম, ও আপনি তো বাংলাদেশে গিয়ে বিয়ে করতে গেছেন? সো উনি, আমি বলছে হ্যাঁ, ওই ডক্টর, এবং উনি হি ক্লেইম দ্যাট হি ইজ দ্য লেকচারার অফ কলম্বিয়া ইউনিভার্সিটি এন্ড হি ডাজ। ওনার আবার ডক্টরেটও আছে। তো উনি বাংলাদেশে গেছে বিয়ে করতে। দর্শকবৃন্দ, উনি বাংলাদেশে কাকে, আমি বললাম কাকে বিয়ে করলেন? কোন হিন্দু মেয়েকে? বলছে জি। তো হিন্দু মেয়েটা যাকে বিয়ে করলেন উনি কি করে? বলছে ঢাকা ইউনিভার্সিটিতে উনি এমবিএ করে। আমি বললাম উনি কি প্রতিদিন বাসা থেকে ইউনিভার্সিটিতে সিকিউরিটি গার্ড নিয়ে যায়? বলছে না, উনি রিক্সা যায়, আসা যাওয়া করে। আমি বললাম উনি কি ঠিক আছে? বলছে জি। আমি বললাম উনি কত বছর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে? বলছে 3 বছর। আর 3 বছরে উনি কতবার ধর্ষণ শিকার হয়েছে? জি, উনি ধর্ষণ। আস্তে করে বললাম, ডক্টর সাহেব আপনি বলছেন বাংলাদেশের হিন্দু মেয়েরা ঘর থেকে বাইরে গেলে ধর্ষণের শিকার হয় প্রতি মুহূর্তে, তাহলে আপনি যাকে বিয়ে করছেন সে একটা হিন্দু মহিলা। ওই হিন্দু মহিলা যদি, ওই হিন্দু মেয়েটা যদি ঢাকা ইউনিভার্সিটিতে 3 বছর যায়, একটা মেয়ে যদি প্রতিদিন ধর্ষণের শিকার হয়, তাহলে 3 বছরে ওই হিন্দু মেয়েটা কতবার ধর্ষণের শিকার হয়েছে? আপনি কি জানেন ওই ডক্টর ভট্টাচার্য আর আমার সামনে মুখ খুলতে পারে না, হ্যাঁ আপনি আমাকে পার্সোনাল অ্যাটাক করছেন? নো, ইট ইজ নট পার্সোনাল অ্যাটাক মিস্টার ডক্টর, ইট ইজ নট পার্সোনাল অ্যাটাক। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।